জামাত বিএনপি সমানে সমান অসাধারণ একটা ঘটনা ঘটেছে। একটু ব্যালেন্স করার চেষ্টা হচ্ছে মনে হচ্ছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তারেক রহমানের সাথে এর আগে সাক্ষাৎ করেছিলেন। এটা নিয়ে নানান আলোচনা ছিল। এখন আবার আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করেছেন, মানে একটু ব্যালেন্স করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তো ন্যায়সঙ্গত কাজ করছেন, তিনি ভালো মানুষ, যার ফলে ব্যালেন্সটা করে ফেলেছেন যে এখন আর কেউ তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ নিয়ে কথা বলতে পারবে না। বিএনপি জামাত এক্ষেত্রে সমানে সমান। ইউরোপীয় ইউনিয়নের সাথে তারেক রহমানের বা বিএনপির বৈঠক হয়েছে, তারপর আবার জামাতের সাথেও বৈঠক হয়েছে, দ্যাট মিনস সমানে সমান। কিন্তু ঢাবি ভিসির আমিরে জামাতের সাথে ঢাবি ভিসির সাক্ষাৎ নিয়ে মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছে। কারণ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে তারেক রহমানের বা বিএনপির বৈঠক, এবার আমিরে জামাত বা জামাতের সাথে বৈঠক, এগুলো গণমাধ্যমে এসেছে, কিন্তু জনগণের মধ্যে তেমন আগ্রহ নেই। এইসব খবরে রিয়াকশন কম, রিস্ক কম, এনগেজমেন্ট কম। কিন্তু ঢাবি ভিসি আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করেছে, এটা হিট, এটা তাৎপর্যপূর্ণ। এটা কেন? এক কথায় হচ্ছে যে এটা একটা ব্যালেন্স করা হয়েছে যে না, বিএনপি জামাত সমানে সমান, এবং কূটনৈতিক দলের প্রতিনিধিরাও এখানে ব্যালেন্স আচরণ করার চেষ্টা করছেন যে বিএনপির সাথে একটা বৈঠক হলে জামাতের সাথেও হবে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র তারেকময় হয়ে গেছে, এটার একটা দফারফা হবে। কিন্তু যারা সৎ এবং বিদেশি অ্যাক্টর, তারা কিন্তু ন্যায়সঙ্গত এবং ব্যালেন্সড আচরণ করছেন। এই দুইটা ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির বিএনপির সাথে বৈঠক এবং জামাতের সাথে বৈঠক, এবং ঢাবি ভিসির তারেক রহমানের সাথে বৈঠক এবং আমিরে জামাতের সাথে বৈঠকের মধ্যে দিয়ে এটা স্পষ্ট হলো। দর্শক, খবর প্রথমটা হচ্ছে 6 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 7টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়। যদিও এইসব বৈঠকে সৌজন্য বলা হয়, কিন্তু আসলে সৌজন্য এটা নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন কেমন কি হচ্ছে, পরিবেশ কি, আপনারা কি চান, বা এই সংক্রান্ত নানান বিষয়ে বৈঠক হয়েছে। এরপরেই জামাতের সাথে বৈঠক হয়েছে। খবর আমি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে জামাত ইসলামের বৈঠক। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইইউ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সৌজন্য সাক্ষাৎ এর আড়ালে কূটনৈতিক বৈঠক বা কূটনৈতিক বৈঠকেরই একটা প্রতীকী নাম সৌজন্য সাক্ষাৎ। এটাকে যা সৌজন্য সাক্ষাৎ কেউ মনে করবেন না। এখন বিশেষ করে অনেক ক্ষেত্রে শিরোনামটা আপত্তিকর হলে তখন সৌজন্য সাক্ষাৎ নাম দেয়। যেমন বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনারা কি করবেন, আপনাদের দৃষ্টিভঙ্গি কি, কেমন কি পরিবেশ, এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাজ কি, সরল প্রশ্ন কিন্তু এটা। এই জন্য এগুলোর নাম দেওয়া হয় সৌজন্য সাক্ষাৎ। 7 জানুয়ারি বুধবার সকাল 9টায় বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরস্থ কার্যালয়ে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পম্পোলোনি এর নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এখানে আরেকটা বিষয় সিগনিফিকেন্ট, যে জামাতের সাথে বৈঠক জামাতের দেওয়ার সময় অনুযায়ী হয়, এমন না যার সাথে বৈঠকটা হয় যে আসে। যেমন আমি আমিরে জামাতের সাথে বৈঠক করতে চাই, এখন বৈঠকটা কি আমার সুযোগ মতো হবে না আমিরে জামাতের সুযোগ মতো হবে? আমিরে জামাতের সুযোগ মতো আমি তো আর বলতে পারি না যে স্যার আমি এই টাইমে ফ্রি আছি, আপনি থাকবেন অথবা আসেন। বরং সে বলবেন যে আমি এই টাইমে ফ্রি আছি, তোমার জন্য সময় রেখেছি, সুলাইমান তুমি আসো, নজরুল ভাইয়ের সাথে কথা বলে আসো। বিষয়টা তো এরকম, তাই না? এরকম যে আমিরে জামাত কূটনৈতিক মিটিং করেন নর্মালি সকালে, আর বিকালে সাংগঠনিক কাজ করেন। একদম সকাল সকালে, এই শীতের সকালে ঘুম থেকে উঠে জামাতের কাছে আসতে হয়েছে, এবার জামাতের দেওয়ার টাইমে মিটিং হয়েছে। এটা জামাতের একটা গায়রত, একটা ব্যক্তিত্বের প্রমাণ যে জামাত তার নির্দিষ্ট সময়ে বৈঠক করে, সে যেই হোক না কেন। এই বৈঠক জামাত ডেকে করেছে তা না, জামাতের কাছে এসেছে। যেরকম ভারতের 2 জন কূটনীতিক আমিরে জামাতের সাথে বৈঠক হয়েছে, আমিরে জামাত তাদের কাছে জানি, তারা আমিরে জামাতের বাসায় এসেছে। সম্মানিত আমিরে জামাতের সঙ্গে ছিলেন নায়েবে আমির
সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, আমির জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান। তো দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো রাষ্ট্র, বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, বাংলাদেশের প্রশাসন যদি এভাবে সমানে সমান আচরণ করত, তাহলে নির্বাচন নিয়ে এই অনিশ্চয়তা তৈরি হতো না। এখান থেকে নির্বাচন কমিশন, ইউনূস সরকার, সেনাবাহিনী সবার শেখা দরকার যে কিভাবে সবকিছু সমানে সমান হচ্ছে। বিদেশি অ্যাক্টর এবং যারা নিরপেক্ষ তারা কিভাবে ব্যালেন্স করতে পারেন। আমির জামাতের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সৌজন্য সাক্ষাৎ 6 জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরাস্থ কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এটাও আমিরে জামাত এই সাক্ষাৎ করেনি, আমিরে জামাতের সাথে করেছে, যেরকমটা তারেক রহমানের সাথে করেছিল। এই ব্যালেন্স ঠিক আছে। অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও শিক্ষা বান্ধব পরিবেশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এর মানে আমিরে জামাতকে, তারেক রহমান, আমিরে জামাত দুইজনেই ভবিষ্যৎ সম্ভাব্য প্রধানমন্ত্রী, অতএব দুইজনের সাথে সেম টপিকে আলোচনা করতে হবে। যদিও এখানে আমিরে জামাতের গুরুত্বটা বেশি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সংখ্যাগরিষ্ঠ, শিবির ক্ষমতায়, শিবির চাইলে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলকে বের করে দিতে পারে, কিন্তু এটা কখনো করবে না। অতএব আমিরে জামাত বা শিবিরের গুরুত্বটা এখানে বেশি, ক্যাম্পাসে স্থিতিশীলতা রাখার স্বার্থে। কারণ ক্ষমতাসীন যারা পাওয়ারফুল তারা চাইলেই তো অস্থিতিশীল করতে পারে, যারা দুর্বল তারা তো অস্থিতিশীল করতে পারে না। এখানে ছাত্রদল তো কিছু করতে গেলে যদি শিবির মায়ের দেয় তাহলে তোরা 10 মিনিটও টিকতে পারবে না। এটা কাল্পনিক আলাপ। নির্বাচন পূর্ব সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা গবেষণা কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতি, চলমান উন্নয়ন প্রকল্প সহ এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সম্মানিত উপাচার্য মহোদয়ের বিস্তারিত আলোকপাত করেন। এখানেও তারেক রহমানের চাইতে আমিরে জামাতের রেলেভেন্স বেশি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, কিছু হল নির্মাণ এবং মসজিদ উন্নয়ন থেকে শুরু করে আরো অনেক প্রজেক্ট। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নয়, এমনকি বাংলাদেশ সরকারের অর্থায়নে নয়। এগুলো কোনোটা চীনের অর্থায়নে, কোনোটা তুরস্কের কোনো বেসরকারি সংস্থার অর্থায়নে। এগুলো শিবির এনেছে, আর শিবির এনেছে শিবির অভিভাবক তো জামাতে, কিন্তু কোনো সন্দেহ নেই, যদিও লেজুর ভিত্তিক না। তো এই জায়গায় টাকা পয়সা, চীনের অর্থায়ন, এগুলো যাতে ঠিকঠাক ভাবে আসে, এক্ষেত্রে আমিরে জামাতের কিছু করার আছে, কিন্তু এক্ষেত্রে তারেক রহমানের কিছু করার নাই, যেহেতু কাজটা শিবিরের মাধ্যমেই হচ্ছে। এই কারণে এই বৈঠক আরো বেশি তাৎপর্যপূর্ণ। এ প্রসঙ্গে আমিরে জামাত বলেন, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সময় দেশে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। শিক্ষা গবেষণা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সবকিছু সব ঠিকঠাক ভাবে যেন চলে, সে বিষয়ে সহযোগিতা করার ঘোষণা দেন। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখনো টিকিয়ে রেখেছে বিএনপি। বিএনপির পক্ষ হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে দেখেন। এটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে কিভাবে নির্বাচনে জিতিয়ে দিতে চায়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে তিনি ব্যর্থ হচ্ছেন এবং যা আছে ওইটাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে দেখানোর চেষ্টা করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ব্যক্তি হিসেবে ভালো, খারাপ না, কিন্তু ওভারঅল বিএনপির একটা পারপাস সার্ভ করছেন। সততার মধ্যে ভেজাল আছে, কিছু কিছু জায়গায় সৎ, পরিশ্রমী, আন্তরিক, আচার ব্যবহার ভালো, যথেষ্ট ভদ্র, সহনশীল, মেজাজ হারান না, এগুলো ঠিক আছে। এবং তার মধ্যে রাগ ক্ষোভ কম, আমি জানি, তাকে চিনি, এই জন্যই বলছি। কিন্তু তিনি বিএনপির পারপাস সার্ভ করছেন। বিশেষ করে শরীফ ওসমান হাদির হত্যার পর ডাকসু ভিবি 48 ঘন্টা আলটিমেটাম ছিল, আরো অনেকের ইনকিলাব মঞ্চের আলটিমেটাম ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কিন্তু আমরা কিন্তু এখনো পদত্যাগ দেখিনি। এবং যে কন্ডিশন দিয়ে পদত্যাগের কথা বলা হয়েছিল সেই কন্ডিশনও ফুলফিল হয়নি। এমনকি ইনকিলাব মঞ্চ, ডাকসু ভিবির আলটিমেটাম, এগুলোতে ইউনূস সিদ্ধান্ত নিয়েছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করা হবে এবং নতুন কিছু উপদেষ্টা সাফল করে তাদেরকে শপথ দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ আয়োজনের জন্য চিঠিও ইস্যু করেছিল।
এমনকি কোনো এক 2 সপ্তাহ আগে মঙ্গলবার শপথের সময় নির্ধারিত হয়েছিল, অনেককে দাওয়াতও দেওয়া হয়েছিল যে সন্ধ্যার পর, মাগরিবের নামাজের পর সন্ধ্যা 6টায় শপথ অনুষ্ঠান হবে। কিন্তু তারেক রহমান দেশে এসে এটা ঠেকিয়ে দিয়েছেন। বিএনপির প্রভাবে সেটা ঠেকে গিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বিএনপি কার্যত রেখে দিয়েছে। এটা পর্দার অন্তরালে বিএনপি যে তৎপরতা চালিয়েছে সেটা তো আছেই, কিন্তু প্রকাশ্যে বিএনপির অ্যাক্টিভিস্টরা সবাই এই জাহাঙ্গীরের পক্ষে লেখালেখি করেছে, এবং যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর কথা ছিল ডক্টর খলিল রহমান, তার বিরুদ্ধে নানান অ্যাক্টিভিজম করেছিল। বিএনপির দালাল ইউটিউবার, বিএনপির দালাল বা বিএনপির ক্রয়কৃত বুদ্ধিজীবী যারা আছে, ন্যারেটিভ নির্মাতা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, সবাই একযোগে ঝাঁপিয়ে পড়েছিল তারেক রহমান নির্দেশে যেটা খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো যাবে না। অথচ ইউনুস ডিসাইডেড দ্যাট, কিন্তু ইউনুস বাধ্য হয়েছেন সে সিদ্ধান্ত থেকে ফিরে আসতে। এখন বিএনপি এভাবে বিএনপির কথা ইউনুস চলেন, তাহলে দেশটা তো বিএনপি চালায়। কারণ তারেক রহমান যেভাবে নিরাপত্তা পান ওটা প্রধানমন্ত্রী পান না, ইউনুসও পান না। আবার যেভাবে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান তারেক রহমানের সাথে যে বৈঠক করে স্যার 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 আব্বা আব্বা বলে, এভাবে প্রধানমন্ত্রীর সাথেও হয় না। ব্যবসায়ীরা, সাংবাদিক নেতারা যেভাবে স্যার স্যার বলেন, এভাবে নর্মালি হয় না। এটা চলছে। পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার এরাও যে তারেক রহমানকে স্যার স্যার বলছে, আপনি চিন্তা করছেন? তাও পার্টি অফিসে যে নির্বাচনকালীন সময়ে আপনি যতই শোক বই স্বাক্ষরের সুতা দেখান, এটা নির্বাচনকালীন সময় জনগণ বুঝে গেছে যে আপনি কি করছেন। এটা এই দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে এটা ঘটছে, জাহাঙ্গীর সাহেবের আন্ডারে। আর এগুলো যেন ঘটে পুলিশের এসআই থেকে শুরু করে ওসি, এসপি, এগুলো সব বিএনপি তাদের মতো সাজিয়েছে। আর এটা যেন বহাল থাকে, এই জন্যই এই জাহাঙ্গীরকে দরকার। আর খলিলুর রহমান আসলে তো সবকিছু উলট পালাট করে দিবেন, তখন তো হিসাব নিকাশ মিলবে না। এই জন্যই জাহাঙ্গীরকে বিএনপি টিকিয়ে রেখেছে। আশা করি বুঝতে পেরেছেন যে রহস্য কি এবং খেলা কোন জায়গায় চলছে। এখন জাহাঙ্গীর সাহেব নিজের প্রতিদান কিভাবে দিচ্ছে দেখেন, মজার আলোচনা, এটা শুনলে হাসবেন। নির্বাচনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক, স্বরাষ্ট্র উপদেষ্টা। অপদার্থ টাইপের, স্টুপিড টাইপের কথাবার্তা। আমাদের পুলিশের যে অবস্থা, এবং এটা হয় আমি আশ্চর্য নই, পুলিশের যে অবস্থা, তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে, তারা হবে জনগণের আস্থার প্রতীক, এর চাইতে চাপা আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। তো এই পুলিশ কি পুলিশ? এই পুলিশ হচ্ছে ধ্বজভঙ্গ পুলিশ, এবং এই পুলিশের মধ্যে এখনো প্রচুর ফ্যাসিস্ট। এই পুলিশ জনগণের পুলিশ না, এটা কেউ মনে করে না। হাসিনা পালানোর পর তো কিছুদিন পুলিশ ছিল না, তারপরে এক পর্যায়ে পুলিশ যারা এসেছে, আচ্ছা পুলিশের ওসি, এসআই বা বেশিরভাগ তারা তো হাসিনা আমলেই লাঠিয়ালের ভূমিকা পালন করেছেন, তারাই তো আছে। আমি বলছি না যে তারা থাকতে পারবে না, কিন্তু আছে তো। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দেখেন তো, খোঁজ দেন, তাদের চরিত্রে কোনো পরিবর্তন হয়েছে দেখাতে পারবেন? একটু না। থানায় ওসি আগে যেভাবে ঘুষ নিত, এসআইরা আগে যেভাবে ঘুষ নিত, সেম এখন নেয়। পার্থক্য আছে কোনো? আগে যেরকম বিএনপি আওয়ামী লীগের কেউ ফোন দিলে স্যার 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 কি লাগবে, সাথে সাথে ওটা হয়ে যেত। এখনো আপনি খোঁজ দেন, আপনি যদি কোনো এলাকার বাংলাদেশে থেকে থাকেন, আপনার থানা সম্পর্কে একটা কমেন্ট করে যান। বিএনপির কেউ যদি বলে যে অমুকে পাঠিয়েছে, এটা দেখো। হ্যাঁ, কোনো একটা কেস যদি মিডিয়ায় আসে, তখন ওইটা ডিলিংস নিয়ে হয়তো সমস্যা আছে। সাপোজ একজন আওয়ামী লীগকে ধরেছে, এখন বিএনপি নেতা তাকে ছাড়াতে চায়, এটা জানাজানি হয়ে গেলে তখন বিএনপি নেতার কথাই হয়তো বা ছাড়ে না। কিন্তু জানাজানি না হলে নীরবে নিবৃতে যে কাউকে ছাড়তে পারে। এ বিষয়ে আমার গবেষণা আছে একটা। বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো মামলা, বিএনপির কোনো পদে থাকলে কোনো মামলা থানা নেয় না, নিবে না। দালালি এই পর্যায়ে, এই হচ্ছে জাহাঙ্গীরের। তবে হ্যাঁ, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা আপনি করাতে পারবেন, আপনি যদি তাদের চাইতেও বেশি পাওয়ারফুল হন, ওসির চাইতেও বেশি পাওয়ারফুল হন, এসপির মাধ্যমে, পুলিশের কোনো ডিআইজির মাধ্যমে যদি ফোন দিয়ে ম্যানেজ করতে পারেন, তাহলে সম্ভব। আমি এরকম একটা কেস ডিল করেছি খুলনা অঞ্চলে, আমি ডিটেলস বলবো না, যে এরকম এক আমার যেভাবে ঘনিষ্ঠ ঝামেলায় পড়েছে, জুলুমের শিকার হয়েছে, মামলা করতে হবে, মামলার আসামি বিএনপি নেতা।
থানা বিএনপি নেতা শুনে কিছুতেই মামলা নেবে না। তো পরে আমি দুইটা ঘটনা বলি, তাহলে বুঝবেন যে জাহাঙ্গীর কি দালালি করছে, জাহাঙ্গীরের পুলিশের অবস্থা কি। কিছুতেই মামলা নেবে না। তখন আমাকে বলা হলো যে স্যার আপনি কাইন্ডলি কোর্টে মামলা করেন। অপরাধ যেটা কোর্টে মামলা করলে অল্প সময়ের মধ্যেই কোর্ট যদি এফআইআর হিসেবে নেয় তাহলে তো হয়েই গেল, আমরা সাথে সাথে আসামি ধরে ফেলবো। আর নইলে একটা পর্যায়ে ইনভেস্টিগেশনের পর চার্জশিট দেওয়ার পর দ্রুত বিচার আইনে মামলা করেন, অল্প সময়ের মধ্যে 21-22 দিনের মধ্যে ওয়ারেন্ট দিয়ে দিবে, তারপরে ধরবো। আর সে তো যেহেতু বিএনপির পদধারী পালাবে না, একটু ধৈর্য ধরেন, কারণ এটা কঠিন আমার জন্য মামলা নেওয়া বিএনপির জন্য, দিতে চায় না। দুইটা কেসের একটা হচ্ছে যে ঠিক আছে আমি যে আমার কাছে আমার রিলেটিভ না, আমার কাছে হেল্প চেয়েছে, আমার ঘনিষ্ঠ যেভাবে হোক বিশ্ববিদ্যালয় লেভেলের। তারপরে আমি কোর্টে মামলা করালাম, ঠিকই 36 দিনের মাথায় ওয়ারেন্ট জারি হলো। এবং এক পর্যায়ে ওয়ারেন্টের কাগজপত্র থানায় গেল, কিন্তু এখন কেউ ধরতে চায় না। পরে এক ডিআইজি লেভেলের এক কর্মকর্তা, আমি তারও নাম বলবো না, সে বলার পরে মুহূর্তের মধ্যে রাতের মধ্যে ধরে ফেলেছে। এই একটা কেস। আর একটা কেস হচ্ছে ওই সেম, ওটা বাগেরহাট অঞ্চলে পাশাপাশি। এরকম মামলা নিবে না বিএনপির এক স্যাসরা নেতা, পদধারী না কিন্তু বিএনপি নেতা হিসেবে এলাকায় যথেষ্ট রেপুটেড, সে আসামি, মামলা নেবেন। অথচ মামলা নেওয়াটা এখানে পুলিশের দায়িত্ব, একদম ফ্যাক্ট, সত্য ঘটনা, প্রমাণ আছে। তো পরে ওই এক ডিআইজি ওইটা রেকমেন্ড করেছিল, তার মাধ্যমে এক পর্যায়ে তিনি বলার পরে মামলা নিয়েছেন এবং ধরেছেন। মানে স্বাভাবিকভাবে তারা বিএনপি কিছু বলবে না, কিন্তু আপনি যদি তাদের চাইতে বেশি পাওয়ারফুল হন, আমি যে উদাহরণ দিলাম, তাহলে সম্ভব। এই হচ্ছে বাস্তবতা। সেই পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক, আর এই পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন করবে, এটা চাপাবাজি। এই পুলিশ হচ্ছে বিএনপির 5 দালাল। এই পুলিশ মোটেও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সুষ্ঠু নির্বাচন হতে হলে সেনাবাহিনী লাগবে এখানে। দিস ইজ ফাইনাল কথা। আপনার একমত কিনা?